ওপাশের কক্ষে অস্ফুট শব্দ, কিছুই বোঝা যাচ্ছিল না। একটু পর ভেসে এলো নাজির কণ্ঠ। পরিষ্কার জনবসতি থেকে দূরে থাকবে। ধরা পড়ার সম্ভাবনা দেখা দিলে এই চিঠি নষ্ট করে ফেলবে। পথে কেউ বাধা সৃষ্টি করলে হত্যা করবে নির্দয়ভাবে। 4 দিনের সফর 3 দিনে অতিক্রম করতে হবে। মনে রেখো, তোমাদের যেতে হবে উত্তর পূর্ব দিকে। নাজির কক্ষ থেকে সেই 2 ব্যক্তি বেরিয়ে এলো। ঝুঁকিও কিছু না জানার ভান করে বাইরে বেরিয়ে আসলো। এদের বিদায় দিতে নাজি এবং অ্যাড্রোস আগেই বাইরে এসে দাঁড়িয়েছিল। লোক দুটো ঘোড়ায় চড়ে দ্রুত অদৃশ্য হয়ে গেল। ঝুঁকির দিকে চোখ পড়তেই নাজি বলল, আমি বাইরে যাচ্ছি, তুমি গিয়ে বিশ্রাম করো। একা একা ভালো না লাগলে হারেমে ঘোরাফেরা করতে পারো। ঠিক আছে, ঝুঁকি বলল। নাজি এবং অ্যাড্রোস চলে যেতেই ও নিজের কক্ষে ফিরে গাউন পরল। কোমরে একটা খঞ্জর গুজে হাঁটা দিল হারেমের দিকে। হারেমের মেয়েরা অবাক বিস্ময়ে ওর দিকে তাকাতে লাগলো। এখানে ওর এই প্রথম আসা। সবাই আন্তরিকতার সাথে স্বাগত জানালো ওকে। সেই 2 নর্তকী অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে। কথা বলল হেসে হেসে। একটু পর বেরিয়ে এলো ঝুঁকি। হারেম আর নাজির বসত বাড়ির মাঝখানটা নির্জন এবং এবড়ো থেবড়ো। নাজির বাড়ির দিকে না গিয়ে ও অন্যদিকে চলে গেল। এদিকে ছিল একটা পায়ে চলার পথ। সেই পথ ধরে হাঁটতে লাগলো ঝুঁকি। ওর 15-20 কদম পেছনে এক ছায়ামূর্তি তার চেহারা আপাদমস্তক কালো কাপড়ে ঢেকে নিঃশব্দে এগিয়ে আসছিল তার পিছু পিছু। কিন্তু সতর্ক ঝুঁকি টের পেয়ে গেল। সে তার চলার গতি বাড়িয়ে দিল। বেড়ে গেল ছায়ামূর্তির গতিও। সামনে ঘন ঝোপ ঝাড়। ঝুঁকি ঝোপের আড়ালে ঢুকে গেল। পেছনে ঢুকলো ছায়ামূর্তি। সেখান থেকে 100-3 গজ দূরে সালাউদ্দিন আইয়ুবীর বাসগৃহ। আশেপাশে সেনা অফিসারদের বাসভবন। ঝুঁকি ঝোপের আড়াল থেকে বেরিয়ে আইয়ুবীর বাড়ির দিকে হাঁটতে লাগলো। বায়ে উদয় হলো ছায়ামূর্তি। ঝকঝকে জ্যোৎস্নায়ও তার মুখ দেখা যাচ্ছিল না। বিড়ালের মতো নিঃশব্দে এগিয়ে আসছিল সে। ছায়ামূর্তির হাত উপরে উঠল। বিদ্যুৎ গতিতে একটা খঞ্জর নেমে এলো ঝুঁকির বাম কাঁধে এবং ঘাড়ের মাঝখানে। আঘাত খেয়ে ঝুঁকিও কোমর থেকে খঞ্জর বের করলো। ছায়ামূর্তি আরেকটা আঘাত করলো ওকে। পাশ কেটে নিজেকে বাঁচিয়ে ডান হাতে খঞ্জর ছায়ামূর্তির বুকে আমূল বসিয়ে দিল ঝুঁকি। ভেসে এলো মরণ এক চিৎকারটা নারী কণ্ঠের। ঝুঁকি এবার আঘাত করলো ছায়ামূর্তির পেটে। মাটিতে পড়ে গেল সে। আক্রমণকারীর দিকে না তাকিয়েই দৌড়াতে লাগলো ঝুঁকি। রক্ত ঝরে দুর্বল হতে থাকলো ঝুঁকি। সালাউদ্দিন আইয়ুবীর বাড়ির অর্ধেক পথ এখনও বাকি। মাথা ঘুরতে লাগলো ওর। গতি প্রায় বন্ধ হয়ে এলো। ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে শরীর। সে এখন টলছে, পা পড়ছে এলোমেলো। ভয় হলো সে আর আইয়ুবীর বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবে না। এবার ও চিৎকার শুরু করে দিল, আলী, আলী, আইয়ুবী। রক্তে ভিজে গেছে ওর পোশাক। পা টেনে টেনে এগিয়ে চলছে। অনেক কাছে চলে এলেও মনে হচ্ছে আইয়ুবীর বাড়ি পর্যন্ত ও আসলেই পৌঁছাতে পারবে না। ও আলী এবং সালাউদ্দিন আইয়ুবীকে ডেকেই যাচ্ছিল। ওর ডাকাডাকির শব্দ কানে যেতেই ছুটে এলো এক পাহারাদার। টলতে টলতে ঝুঁকি তার গায়ের উপরেই হুমড়ি খেয়ে পড়ল। পাহারাদারকে বলল, আমাকে এক্ষুনি গভর্নরের কাছে পৌঁছে দাও, জলদি, তাড়াতাড়ি করো। সবার ঘরে বসে আলীর দিক থেকে রিপোর্ট নিচ্ছিলেন সালাউদ্দিন আইয়ুবী। পাশে 2 জন পদস্থ কর্মকর্তা। আলীর রিপোর্ট অনুযায়ী সুদানি বাহিনীতে বিদ্রোহের সম্ভাবনা রয়েছে। এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছিল। আতঙ্কিত প্রহরী ভিতরে প্রবেশ করল। কক্ষের চোখগুলো একসঙ্গে ঘুরে গেল তার দিকে। প্রহরী বলল, পাহারাদার একজন আহত মেয়ে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। মেয়েটা গভর্নরের সাথে দেখা করতে চাইছে। তীরের মতো কামরা থেকে বেরিয়ে গেল আলী। পেছনে সালাউদ্দিন আইয়ুবী। ঝুঁকিকে ভেতরে নিয়ে আসা হলো। একজনকে পাঠিয়ে দেওয়া হলো ডাক্তারের জন্য। আইয়ুবী নিজের পালঙ্কে শুইয়ে দিলেন ওকে। রক্তে ভিজে গেল বিছানার চাদর। কাউকে ডাকতে হবে না, ক্ষীণকণ্ঠে বলল ঝুঁকি। আমি আমার দায়িত্ব পালন করেছি। ঝুঁকি, তোমাকে কে আহত করেছে? আলী প্রশ্ন করলেন। আগে জরুরি কথা শুনুন। এখনই উত্তর পূর্ব দিকে লোক পাঠিয়ে দিন। দেখতে পাবেন 2 জন অশ্বারোহী দ্রুত ছুটে যাচ্ছে। 2 জনের পরনেই বাদামি পোশাক। দেখতে ব্যবসায়ী মনে হবে। একজনের ঘোড়া ধূসর, অন্যটা কালো। খ্রিস্টান সম্রাট ফ্রাঙ্কের কাছে নাজির লেখা চিঠি আছে। নাজি সুদানি বাহিনী নিয়ে বিদ্রোহ করবে। আমি আর কিছুই জানি না। আপনাদের দেশ ভয়ঙ্কর সংকটের মুখে। অশ্বারোহী 2 জনকে পথেই ধরে ফেলতে হবে। ওরা সব কিছু জানে। বলতে বলতে থেমে গেল ঝুঁকি। গান হারিয়েছে ও। 2 জন ডাক্তার দ্রুত ঘরে ঢুকলেন।
রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করতে লাগলেন ওরা। ঔষধ খাওয়ানোর কয়েক মিনিট পর জ্ঞান ফিরে এলো ওর। জ্ঞান ফিরতেই জুকি নাজির সাথে অ্যাড্রুসের কথাবার্তা থেকে শুরু করে সমস্ত ঘটনা বর্ণনা করল। এরপর বলল, আততায়ীকে আমি চিনি না, আঘাত পেয়ে পাল্টা আঘাত করেছিলাম। তার চিৎকার শুনে মনে হয়েছে মহিলা, তবে এখন পর্যন্ত বেঁচে নেই হয়তো। সাথে সাথে আক্রমণ স্থলে লোক পাঠিয়ে দেওয়া হলো। জুকির রক্তক্ষরণ বন্ধ হলো না। ও সালাহউদ্দিন আইয়ুবীর হাতে চুমু খেয়ে বলল, আল্লাহ আপনাকে এবং আপনার দেশকে অবশ্যই নিরাপদে রাখবেন। আপনি পরাজিত হতে পারেন না। সালাহউদ্দিন আইয়ুবীর ঈমান কত দৃঢ় আমার চেয়ে বেশি কেউ জানে না। এরপর আলী বিন সুফিয়ানের দিকে তাকিয়ে বলল, আমি তো দায়িত্ব পালনে অবহেলা করিনি। যে জিম্মা আমাকে দিয়েছিলেন আমি তা পূর্ণভাবে পালন করেছি। তুমি অনেক বেশি পালন করেছ জুকি। আলী বললেন, নাজি এতটা বিপজ্জনক আমি কল্পনাও করিনি, যার জন্য তোমায় জীবন দিতে হলো। আমি শুধু তথ্য সংগ্রহের জন্য তোমাকে ওখানে পাঠিয়েছিলাম। হায়, আমি যদি মুসলমান হতাম। বেদনা ঝরে পড়ল জুকির কণ্ঠ থেকে। সাথে সাথে বেরিয়ে এলো অশ্রু বন্যা। আমাকে যে বিনিময় দেওয়ার কথা ছিল তা আমার অন্ধ পিতা আর চিররোগা মাকে পাঠিয়ে দেবেন। তাদের অপারগতাই 12 বছর বয়সে আমাকে নর্তকী হতে বাধ্য করেছিল। বা ক্রুদ্ধ হয়ে এলো জুকির। হঠাৎ মাথায় একদিকে ঢলে পড়ল। অর্ধ নির্মিলিত চোখ আর ঈষৎ ফাঁক করা ঠোঁট দেখে মনে হচ্ছিল ও মৃদু হাসছে। ডাক্তার ওর নাড়িতে হাত রাখলেন, করুণ চোখে চাইলেন আইয়ুবীর দিকে।